पगलू थोड़ा सा कर ले रोमांस हो জমবে 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 এ মস্তি আরো জমবে নামবে যখন নামবে রাতের মায়া নামবে আজ মনেতে জাগছে আশা চাইছে তোর ছোঁয়া প্রেম সুখেতে মন হারালে যাই রে প্রেম পাওয়া পাগলু থোড়া সা করলে রোম্যান্স। দিগন্ত ভাই দেখেন বাবু কাঁদছে। কার বাচ্চা এটা? কাঁদছে তো আমাকে বলছিস কেন? কার বাচ্চা মানে ফাইজলামো করছেন আমার সাথে? বাচ্চা জন্ম দিয়ে এখন বলছেন কার বাচ্চা? কি এই ভণ্ড? কে তুই? এই লোক নিজের বউকে বলছে কে তুই? লজ্জা লাগে না? আব্বু ঠিকই বলতো, গুন্ডা মস্তানদের কোনো গ্যারান্টি নাই। এগুলো লেবাসধারী। বউ বাচ্চাকে ভুলতে সময় নেয় না। আমার আদর্শ আব্বুর মতো সব পুরুষ হতে পারবে না। ভুল করেছি আমি আপনার সাথে বিয়ে বসে। আমি আপনার বউ হতে চাই রায়হান ভাই। আপনার হালি হালি বাচ্চার মা হতে চাই। করবেন আমাকে বিয়ে? আড্ডার মাঝে ষোড়শী কন্যার কথা শুনে ভ্রুদয় গোটালো দিগন্ত তালুকদার। হাতের সিগারেটটা কয়েক টানে শেষ করলো। নাক মুখ দিয়ে বেপরোয়াভাবে ধোঁয়া ছাড়তে ছাড়তে আড্ডার মাঝ থেকে উঠে এলো। পাটোয়ারি বাড়ির ছোট রাজকন্যা বেলা পাটোয়ারি শেষমেশ কিনা রাস্তায় রাস্তায় ঘুরে প্রপোজাল দিয়ে বেড়াচ্ছে। ভেরি ব্যাড। দিগন্তের কথা শেষ হওয়ার সাথে সাথে সেখানে উপস্থিত সকলে হুহা করে হাসা শুরু করলো। রায়হান হাসতে হাসতে দিগন্তের পাশে এসে বলে, আহ, এভাবে বলছিস কেন? মেয়েটা কত স্বাদ নিয়ে আমাকে প্রপোজাল দিচ্ছে, দেখছিস না? রায়হানের কথায় আরেক দফা হাসির রোল পড়ল সেখানে। দিগন্ত গরম চোখে তাকালো রায়হানের দিকে, কিন্তু রায়হান যেন দেখেও দেখল না। দিগন্তকে টপকিয়ে বেলার কাছে এলো। রায়হানকে কাছে আসতে দেখে খানিকটা লজ্জায় গুটিয়ে গেল বেলা। কখন কিভাবে যেন এই সুদর্শন ছেলেটা মন কেড়ে নিয়েছে ওর। রায়হান বেলার গুটিয়ে যাওয়া দেখে আর চোখে দিগন্তের দিকে তাকালো। ওর জ্বলন্ত চোখ বেলাতে নিবদ্ধ। রায়হান গলা খাকারি দিয়ে বলল, আমি তো হালি হালি বাচ্চা সামলাতে পারবো না বেলা। চাকরি নেই, বেকার একটা ছেলে, সাথে গুন্ডামি করে বেড়াই। বউ সামলানোই তো কষ্ট সাধ্য ব্যাপার, এ তো বাচ্চা কিভাবে সামলাবো? খুব সাহস নিয়ে বলে তো ফেলেছে বেলা, কিন্তু এখন মনে হচ্ছে মাটি ফাঁক করে নিচে ঢুকে যেতে। কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে নিজের বেহায়াপনায়। একটা মেয়ে হয়ে কিনা এতগুলো ছেলের সামনে দাঁড়িয়ে ক্রাশ বয়কে প্রপোজ করলো, আর করলোই বা কীভাবে? ডিরেক্ট হালি হালি বাচ্চা। এটা মনে পড়তেই চোখ জোড়া খিসে বন্ধ করে ফেললো। রায়হান ঠোঁট টিপে হেসে কিছু বলতে নেবে তার আগেই একটা দাবাং মার্কা চর পড়ল বেলার গালে। চরের তাল সামলাতে না পেরে একটু দূরে গিয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ল বেলা। গালে মনে হয় কেউ আগুন লাগিয়ে দিল। মাথা ঘুরছে, সাথে চোখ দিয়ে টুপটাপ করে অশ্রুকণা আপনা আপনি ঝরে পড়ল। রায়হান রাগে চোখে তাকালো দিগন্তের দিকে। বেলাকে নিচ থেকে উঠানোর জন্য এগোতে নিলে দিগন্ত হুঙ্কার ছেড়ে বলল, খবরদার, সাহায্য তো দূর, ওর আশেপাশেও ঘেঁষবি না। বেয়াদব মেয়ে, এভাবেই পড়ে থাক। কলিজা কত বড় ওর! আমার সামনে এসে পিরিতি আলাপ মারায়। মুখ টিপলে দুধ বের হবে। সেই মেয়ে এসেছে হালি হালি বাচ্চা জন্ম দিবে। ওকে একটা কেন, হালি হালি থাপ্পড় মারা উচিত। অসভ্য মেয়ে কোথাকার! অপমানে ঘৃণায় মরে যেতে ইচ্ছে করলো বেলার। ভর দুপুরে রাস্তার মাঝখানে এত মানুষের সামনে এভাবে অপমানিত হতে হলো ওকে। চরটা যে শুধু গালে পড়েনি তা বেলার চোখ দিয়ে ঝরে পড়া অশ্রুগুলোই বলে দিচ্ছে। চরটা ওর আত্মসম্মানে পড়েছে। রাস্তার পাশে থাকা কচি কাছারা থেমে থেমে তাকিয়ে আছে বেলার দিকে। কেউ কেউ বিনোদন নিয়ে হাসছে, আর কেউ কেউ হালকা ফিসফাসে বেলাকে দেখিয়ে বলছে, ওই যে পাটোয়ারি বাড়ির ছোট মেয়ে না, শুনলাম কার যেন প্রেমে পড়েছে। এত সাহস, দিগন্তের সামনে দাঁড়িয়ে গলা উঁচিয়ে কথা বলছে। বেলা মুখ থুবড়ে পড়া অবস্থায় মাটির গন্ধ নিচ্ছে আর কাঁদছে। মনে হচ্ছে মাটি একটু দয়া করে ফেটে গেলে ও ঢুকে পড়তো সেখানে। মাথার ভেতরে যেন বাজ পড়েছে। গালটাও জ্বলছে, কিন্তু তার চেয়ে অনেক বেশি জ্বলছে ওর অন্তরাত্মা। কিছু না ভেবেই উঠে দাঁড়ালো বেলা। রক্তাক্ত ঠোঁট আর ধুলোমাখা জামা নিয়ে চোখ তুলে চাইলো দিগন্তের দিকে।
রায়হান ওর দিকে এগিয়ে এসেছিল ঠিকই, কিন্তু দিগন্তের হুঙ্কারে থেমে গিয়েছে। কড়া গলায় বলল, তুই কি বাড়াবাড়ি করছিস? বিগত ও ছোট মানুষ, এসবের কিছু বুঝে? দিগন্ত উপেক্ষা করলো রায়হানের কথা, দাঁতের দাঁত পিষে বলল, ছোট মাই ফুট, ওকে আমার চোখের সামনে থেকে যেতে বল এখনই, না হলে ওকে মেরে কি অবস্থা করব নিজেও জানি না। বেলা কিছু বলল না, নিঃশব্দে একবার তাকালো রায়হানের দিকে। তারপর রাস্তার লোকজনের চোখ উপেক্ষা করে সোজা হেঁটে চলে গেল। না কারো সাহায্য নিল, না কারো চোখের করুণা চাহনি। পা দুটো টলছিল, চোখ ঝাপসা, সেভাবেই হেঁটে চলে গেল। পাটোয়ারি বাড়ি। দিগন্ত বেলা গড়িয়ে রাতের প্রহর চলছে। বেলা চুপ করে ঘরের এক কোণে বসে আছে। গালটা এখনো লাল, হালকা ফোলা। মা অনেকবার ওর ঘরে এসে জানতে চেয়েছে কি হয়েছে, কিন্তু বেলা কিছু বলেনি। এমনকি বাবার প্রশ্ন এড়িয়ে গিয়েছে। বেলা, এই বেলা, কি করছিস? সারাদিন শুয়ে বসে থাকা ছাড়া কাজ নেই তোর, তাই না? জানিস না কাল তালুকদার বাড়ি থেকে সবাই আসবে? একটু গাগত নাড়া না বোন। আমি একা এত কিছু কখন করব? বৃষ্টি তো রূপচর্চায় ব্যস্ত, যেন কাল আমাকে না ওকেই দেখতে আসবে। চোখ মুখ কুঁচকে ক্লান্ত শরীর ঠেলে বেলার রুমে ঢুকলো বাণী। বেলার পাশে গিয়ে হাঁটু গেড়ে বসলো। বড় আপার ক্লান্ত মুখখানা দেখে নড়ে চড়ে বসলো বেলা। মাথাটা টুপ করে বাণীর কোলের উপর রেখে শুয়ে পড়ল। বাণীও মুচকি হেসে বোনের মাথায় বিলি কাটতে কাটতে বলল, কি হয়েছে রে? সেই বিকেল থেকে শুনছি তুই ঘরের কোণে লুকিয়ে আছিস। মন খারাপ কেন? কে কি বলেছে? বড় আপার আশকারা পেয়ে আহ্লাদে গলে পড়ল বেলা। নাক টানতে টানতে নিজের অপকর্ম ছাপিয়ে রেখে শুধু দিগন্তের ব্যাপারটা বলল। দিগন্ত মেরেছে শুনে কিছুক্ষণ নীরব থাকলো বাণী। বেলাকে টেনে সোজা করে বসিয়ে চোখের পানি মুছে দিতে দিতে বলল, দিগন্ত ভাই এমনি কিছু বলে না বেলা। নিশ্চয়ই তুই এমন কিছু করেছিস যেটা ভাইয়ের ভালো লাগেনি, তাই মেরেছে। এখন কেঁদে ভাসিয়ে লাভ আছে? কি কারহিনী করেছিস তুই ভালোই জানিস। তারপর বেলার চুলগুলো ঠিক করতে করতে আবার বলে উঠল, দিগন্ত ভাই আমাদের বড় ভাইয়ের মতো। সে একটু একটু শাসন করলে সেগুলোকে খারাপভাবে নিবি না, বুঝলি? দিগন্ত ভাই মানুষটা যেমনই হোক না কেন, আমাদের বোনদের সবসময় বাজে পরিস্থিতি থেকে আগলে রেখেছে। এখন এসব নিয়ে মুড অফ করে যে ঘরে বসে আছিস, দেখছিস না আমার উপর দিয়ে কত প্রেসার যাচ্ছে। একসাথে এত কিছু সামলাতে হিমশিম খাচ্ছি আমি। আম্মু বেশি কাজ করতে পারছে না, বাত ব্যথাটা বেড়েছে। চাচি আম্মু তো রান্না বান্নার দিকটা সামলাতে ব্যস্ত। এত বড় বাড়ি ঝেড়ে মুছে পরিষ্কার করাটা কি চারটিখানি কথা? কাল দিনটা দেখতে দেখতে চলে আসবে, এখনো কত কাজ বাকি। তুই একটু দাদিমার কাছে গিয়ে ওই দিকটা দেখাশোনা করলেও তো পারিস বোন। শুনছিস না ঘর থেকে কিরকম চিৎকার ছুটছে? বেলা ঠোঁট উল্টিয়ে বলল, আচ্ছা বড়পা, দিহান ভাই কত কিউট, ভালো ভদ্র একটা মানুষ। তার বংশের দিগন্ত ভাইয়ের মতো এরকম গুন্ডা মাতাল রকচটা বদের হাড্ডি কিভাবে হলো বলো তো? গুরুজনদের এভাবে বলতে নেই বেলা। দিগন্ত ভাই বয়সে আমাদের থেকে অনেক বড়। বেলা ভেংচি দিয়ে হিসিয়ে বলল, গুরুজন না ছাই, কেমন রাম ছাগলের মতো এক একটা হুঙ্কার ছড়ে। আজ কতগুলো মানুষের সামনে আমাকে থাপ্পড় দিয়েছে জানো? বেয়াদ্দব গুন্ডা লোক একটা। বাণী মৃদু রাগ নিয়ে বলল, আহ বেলা, কি হচ্ছে কি এসব? সে কিন্তু আমার হবু বাসুর হয়, এভাবে বলবি না। আচানক বেলার মুখটা আবার কালো হয়ে গেল। বাণীর গায়ের সাথে ঘেঁষে বসলো, মন ভার করে বলে উঠল, তোমার বিয়ে হয়ে গেলে আমি একা হয়ে যাব বড়পা। বৃষ্টি আপার সাথে তো আমার মিলে না, কেমন দুধসাই ব্যবহার করে, ভালো লাগে না। ফুপিকে বলে বিয়ের পর তুমি এখানে থেকে যাও না আপা। আদরের ছোট বোনের আবদার স্মিত হাসলো বাণী। বেলার গালে স্নেহের হাত রেখে বলল, তুই তো বোকা না, তাহলে বোকা বোকা কথা বলছিস কেন? বিয়ের পর মেয়েদের ঠিকানা শ্বশুর বাড়ি হয়, সে আমাদের নিজের ফুপি হোক না কেন।
আমার বিয়ে হলে তো আমাকে শ্বশুর বাড়িতেই থাকতে হবে, তোরও তো বিয়ের পর শ্বশুর বাড়িতেই থাকতে হবে। তখন কি আমাকে সাথে নিয়ে যাবি নাকি? হুম হুম বল। বলতে বলতে বেলাকে কাতুকুতু দেওয়া শুরু করলো। এই এক জিনিস একদমই নিতে পারে না বেলা। দূর থেকে একটু হাত নাড়ালেও হাসতে হাসতে গড়াগড়ি খায়। এখনও একই অবস্থা হলো। বানির কাতুকুতু দেওয়াতে পেটে খিল দেওয়া হাসিতে মেতে উঠল। বেলার সাথে তাল মিলিয়ে বানিও হাসছে। দু বোনের হাসিতে মুখরিত হলো পাটোয়ারি বাড়ির আনাচে কানাচে। দরজার সামনে থেকে উকি দিয়ে বেলা আর বানির কারবার দেখে বিরক্ত হলো বৃষ্টি। এদের দুজনের ন্যাকা ষষ্ঠী কাজ দেখলে শরীর রিরি করে ওঠে ওর। ফেস মাস্কটা আলতো হাতে নাড়তে নাড়তে নিচের দিকে চলে গেল। কাল সবার সাথে দিগন্ত আসবে, তাই ওকে একদম ফিটফাট সুন্দরী হতে হবে। ওকে দেখার পর যেন দিগন্ত চোখ ফেরাতে না পারে এমন সুন্দর হতে হবে। যদিও দিগন্তের কাছে পাত্তা পায় না ও, তাতে কি, কাল দিগন্তকে পটিয়ে ছাড়বে। পাটোয়ারি বাড়িতে মোট সদস্য সংখ্যা ৮। বেলার দাদা রহিম পাটোয়ারি ৩ সন্তান, রহমান পাটোয়ারি, রাসেল পাটোয়ারি আর মিতালি পাটোয়ারি। রহমান পাটোয়ারির ৩ কন্যা, বানি, বৃষ্টি আর বেলা। রাসেল পাটোয়ারির কোনো সন্তান নেই আর 2 ভাইয়ের আদরের বোন। মিতালি হলো তালুকদার বাড়ির ছোট বউ। তার 2 সন্তান, দিহান তালুকদার আর দিশা তালুকদার। দিহানের সাথেই বাড়ির বিয়ে ঠিক করতে আসছে তালুকদার বাড়ির লোকজন। ভাইয়ের মেয়েকে নিজের পুত্রবধূ বানাতে চায় মিতালি। বেলার দাদা মারা গিয়েছে অনেক আগেই। বুড়ো দাদি রূপজান বেঁচে আছে এখনও। তোমার ভাইয়ের মেয়ের চলাফেরায় লাগাম টানো মনি। ওর উগ্র আচরণের কারণে আমি কোনো স্টেপ নিলে পরে দোষারোপ করতে পারবা না। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে জোর গলায় বলল দিগন্ত। ঘড়ির দিকে তাকালো মিতালি। 12টা বেজে গিয়েছে। দিগন্তের জন্যই ডাইনিংয়ে অপেক্ষা করছিল সে। হাতের কাজটুকু তাড়াহুড়ো করে শেষ করে রান্নাঘর থেকে গরম কফি হাতে দিগন্তের পিছু ছুট লাগালো সে। রাত 12টার উপর বাজে। এত রাতে শাওয়ার নিচ্ছে দিগন্ত। শাওয়ার শেষে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বের হলো। বের হতেই মিতালিকে পেল কফি হাতে। টাওয়ালটা সোফার উপর ছুঁড়ে দিয়ে কফির মগটা নিল। মিতালি উসখুস করছে কিছু বলার জন্য। দিগন্ত কফিতে সিপ দিতে দিতে ভরাট গলায় বলল, কি বলতে চাও বলে ফেলো। মিতালি দিগন্তের দিকে 2 পা এগিয়ে এসে বলল, আর কতদিন এমন এলোমেলো জীবনযাপন করবি টিকু? বয়স 30 ছিল, এখনো জীবন নিয়ে ছিনিমিনি খেলছিস তুই। আজও তোর বাবা কি রাগারাগিটাই না করলো। কেন এরকম করছিস বলতো? শেষমেশ সবাই এসে আমাকেই বলবে আমি তোকে মানুষ করতে ব্যর্থ হয়েছি, নিজের ছেলে না বলে তোকে হেয়ালি করেছি। আচ্ছা তুই বলতো বাপু, তোর আর দেহানের মাঝে আমি কখনো কোনো পার্থক্য করেছি? নিয়ম মাফিক প্রতিদিন এই কথাগুলো বলবে মিতালি, তাই দিগন্ত গায়ে লাগালো না কথাগুলো। এসব ওর বেশ জানা। তা মিতালিকে শান্ত করতে ছোট করে উত্তর করল। না। দিগন্তের উত্তর শুনে আবারও চড়াও হলো মিতালি। নাক টানতে টানতে বলল, তাহলে কেন অফিসে যাস না? দিহান কত সুন্দর অফিসে যাচ্ছে, নিজের সব কিছুও গুছিয়ে নিয়েছে, কিন্তু তুই কি করছিস? এমন ছন্ন ছাড়া জীবন বেছে নিলি কেন? লোকে তোকে গুন্ডা নামে চেনে, তোর নামের সাথে গুন্ডা শব্দটা লাগালো কেন বল? আজ পাশের বাড়ির ভাবি তোকে গুন্ডা বললো আমার সামনে, জানিস কত কষ্ট পেয়েছি আমি? মিতালির ফ্যাস ফ্যাস কান্নায় বিরক্ত হলো দিগন্ত। তবুও ঠান্ডা গলায় বলল, গুন্ডাকে গুন্ডা বলেছে, এতে কষ্ট পাওয়ার কি হলো? ভালো লাগছে না আমার। যাও ঘুমিয়ে পড়ো। মিতালি রাগী গলায় আওড়ালো, খবরদার দিগু, এমন এড়িয়ে যাওয়ার চেষ্টা করবি না। তুই কি ভেবেছিস তুই বেপরোয়া জীবন যাপন করবি আর আমরা ভাই আর মেয়েকে নাচতে নাচতে এমন ছেলের হাতে তার মেয়েকে দিয়ে দিবে? কখনোই না। তোকে এমনিই পছন্দ করে না বড় ভাই, তার উপর বেলা তার কলিজার এক টুকরো। আদরের মেয়েকে তোর মতো বেকার গুন্ডা ছন্নছাড়া ছেলের হাতে কিছুতেই দেবে না। ভালোভাবে না দিলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। আফটার অল গুন্ডা উপাধি নিয়ে ঘুরি,
এসব আহামরি কিছু নয়, তাই না? ভাবলেশীনভাবে বলল দিগন্ত। দাঁতে দাঁত চাপলো মিতালি, অগ্নিঝরা কণ্ঠে বলল, নেহাত বড় হয়ে গিয়েছিস, না হলে তোর এই নির্বোধ কথাটার জন্য পিঠের ছাল তুলতাম। তারপর হুট করে কিছু মনে পড়তেই তড়িঘড়ি করে দিগন্তকে বলল, হ্যাঁ রে দিগু, তখন কি যেন একটা বললি না বেলাকে নিয়ে, কি হয়েছে? মিতালির কথায় বেলার তখনকার ঘটনাটা মনে পড়ে গেল দিগন্তের। ঠান্ডা মেজাজটা হুট করে চটে গেল আবারও। মিতালির দিকে তাকিয়ে চোখ মুখ কুঁচকে বলল, যৌবনের রং ধরেছে তোমার বেয়াদব ভাতিজির মনে। মনটা চাইছে কানের নিচে মেরে আসি। কত বড় সাহস ওর! আজ আমার সামনে রায়হানকে প্রপোজ করেছে, তাও বলে কি না তার হালি হালি বাচ্চার মা হবে। আর এই অসভ্য মেয়েটাকে তুমি বাচ্চা বাচ্চা বলে মুখে ফেনা তোলো আমার সামনে। পেকে নষ্ট হয়ে গিয়েছে বেয়াদবটা। দিগন্তের রাগ আর কথা শুনে হতভম্বের ন্যায় কিছুক্ষণ চেয়ে থাকলো মিতালি। তারপর হুট করে জোরে হেসে দিল। আশ্চর্য, হাসছো কেন? মিতালি হাসতে হাসতেই বলল, সে কি রে দিগু, তোর খাঁচার পাখি অন্যের ঘরের দরজায় ঠক ঠক করছে যে। ঠিক হয়েছে, বোঝ এবার। কতবার বলছি একটু ভালোভাবে চলাফেরা কর, শুনিস আমার কথা? নে দেখ, এখন বেলার মন তোর কাছে না আটকে রায়হানের কাছে আটকেছে। বলেছিলাম না, ধমকা ধমকি করে রাগী ভাবে কথা বলিস না ওর সাথে। মেয়েটা বড্ড সরল আর নাজুক, বুঝলি? এসব একদমই নিতে পারে না। এত কিছু আমি বুঝি না। লাগাম টানো তোমার বেয়াদব ভাতিজিকে। প্রথমবার বলে বেঁচে গিয়েছে, এরকম ভুল আবার করলে জানে মেরে ফেলবো। এই গুন্ডাগিরির জন্যই তো বেলা তোকে দেখতে পারে না। আমি যে তোর বিষয়ে কথা বলবো পাচ্ছি সেটা। একে তো বয়সের এত পার্থক্য, মাত্র 16তে পা দিয়েছে মেয়েটা, আর তুই 30-এর দামড়া ছেলে। এটার জন্য প্রথমেই বড় ভাই মানা করে দিবে। তোর স্বভাব অভ্যাস কিছুই পছন্দ নয় তার, তা আমি বেশ ভালো করে বুঝি। দিগন্ত মাত্র অতিরিক্ত চটে গিয়ে বলল, কারো পছন্দ অপছন্দের জন্য আমি আমার লাইফস্টাইল পাল্টাতে পারবো না। আমি যেরকম সেরকমই ভালো। তোমার বেয়াদব ভাতিজিকে আমি বলিনি আমার সামনে এসে রূপের বাহার দেখিয়ে আমাকে ওর জালে ফাঁসাতে। ও নিজে যেচে এসেছে আমার জীবনে, এখন আগুনে তো পুড়তেই হবে। ওর বাপ মানবে না মানবে ওসব বাল দিয়ে আমার কাজ নেই। আমার ভালোর জন্য ওকে চাই মানে চাই। এখন তুমি কি করবে তোমার ব্যাপার। ছোট বলে সময় দিয়েছিলাম, কিন্তু ও কি করে বেড়াচ্ছে। প্রেম করবে বেয়াদবটা, মেরে প্রেম করার স্বাদ মিটাইয়া দিব একদম। অসভ্য মেয়ে মানুষ। মিতালি বুঝলো দিগন্তের মাথা গরম হয়ে গিয়েছে, তাই আপাতত এই বিষয় আর কথা না বাড়ানোই ভালো। প্রসঙ্গ পাল্টাতে বলল, আচ্ছা ওসব আমি বুঝবো, এখন চল খেয়ে নিবি। আমার ঘুম পেয়েছে খুব, তোকে খাইয়ে ঘুমাবো। চল চল, দেরি করিস না। ঘুমিয়ে পড়ো, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। বারণ করেছি না? আমার জন্য এত রাত অবধি অপেক্ষা করবে না? কথা শোনো না কেন? বিরক্ত লাগে এসব। হ্যাঁ সেই মনি অপেক্ষা করে, সেই জন্য বলতে পারলি এই কথাখানা। আমার জায়গায় তোর বউ থাকলে দেখবো কি বলিস তখন। চোখ সরু করে বলল মিতালি। না চাইতো ঠোরজোড়া হালকা ছাড়িয়ে গেল দিগন্তের। পরক্ষণেই স্বাভাবিক হয়ে গম্ভীর গলায় বলল, বাড়িতে বউ আনবে আজ বাদে কাল, এখন এত হিংসে কেন? মিতালি দিগন্তের হাত থেকে ফাঁকা মগটা নিয়ে বলল, এই জন্য তো বাইরের মেয়ে আনবো না, দুটো ছেলের জন্য ঘরের 2 মেয়ে আনবো। তারপর আমরা 3 জন মিলে নাকে দড়ি দিয়ে ঘোরাবো তোদের, দেখে নিস। বলে উল্টো ঘুরে চলে গেল মিতালি। দিগন্ত গলা বাড়িয়ে বলল, তোমার বেয়াদব ভাতিজিকে সাবধান করবে, আমি কিন্তু একদম ভালো মানুষ না। মিতালিও গলা উঁচিয়ে গেটের বাইরে থেকে বলল, খেতে আয় আগে, খেয়ে দিয়ে ভালো হবি না খারাপ হবি হোস। আমি ঘুমিয়ে পড়বো তাতে। চট জলদি নিচে নাম দিগু, না হলে তোর বাপ চাচাকে ঘুম থেকে টেনে তুলে যুদ্ধ লাগিয়ে দিব তোর সাথে। তখন করিস আমার বেয়াদব ভাতিজিকে বিয়ে।
বিরক্তিতে চিরবিরে উঠল দিগন্ত, মুখ দিয়ে চু শব্দ বের করে নিচের দিকে গেল। মিতালি রান্নাঘরে তরকারি গরম করতে করতে ঘাড় বাঁকিয়ে দেখল দিগন্ত চেয়ারে বসে মোবাইল ঘাঁটছে। স্মিত হাসল, বেশ একটা অস্ত্র পেয়েছে। বেলার নাম দিয়ে জেদি দিগন্তকে সোজা লাইনে আনতে পারছে। দিগন্ত যখন প্রথম বলেছিল ও বেলাকে পছন্দ করে, মিতালি সবচেয়ে বেশি খুশি হয়েছিল। একরোখা রাগী জেদি দিগন্ত তালুকদার শেষমেশ প্রেমে পড়েছে, এ যেন অবিশ্বাস্য ছিল মিতালির কাছে। বেলার 14তম জন্মদিনে দিগন্ত মিতালির কাছে প্রকাশ করেছিল ও বেলাকে চায়। সেই থেকে মিতালি যতটা খুশি ততটাই ভীত। পাটোয়ারি বাড়ির সবাইকে খুব ভালোভাবে চেনা ওর। রহমান পাটোয়ারি কিছুতেই বেলাকে দিগন্তের হাতে দিবে না। দিগন্ত আর বেলার বয়স পার্থক্য দেখলে যে কেউ নাকচ করে দিবে। সাথে আবার দিগন্তের উচ্ছন্নে যাওয়া চলাফেরা, কি করবে না করবে খুঁজে পায় না মিতালি। দিগন্তকে ও পেটে ধরেনি এই যা, কিন্তু সেই ছোট থেকে নিজ হাতে একটু একটু করে গড়েছে ওকে। দিহান দিগন্তের থেকে 1 বছরের ছোট, 2 ছেলেকে এক হাতে সামলেছে মিতালি। কিন্তু দিগন্তের রাগ জেদে আর একরোখা মনোভাবের সাথে পেরে ওঠেনি। ছেলেটা পুরোপুরি ওর মায়ের মতো হয়েছে। মিতালির বড় যা সুফিয়া পাটোয়ারি মারা যায় দিগন্তের যখন 5 বছর বয়স। 2 যা কম, বোন বেশি ছিল, একে অপরকে খুব সম্মান দিয়ে চলতো। হঠাৎ সুফিয়া ক্যান্সারে আক্রান্ত হয়। রোগ ধরা পড়ার কিছুদিন পরেই ইহকালের মায়া ত্যাগ করে। তবে মারা যাওয়ার আগে দিগন্তকে মিতালির হাতে দিয়ে যায়। সেই থেকে আজ অবধি মিতালি নিজ দায়িত্ব পালনই করছে। বাড়ির কেউ দিগন্তের সাথে টু শব্দটিও করতে পারে না। কারো কথা শোনেই না সে, টুকটাক একটু মিতালির কথাই শোনে। হয়েছে, আর কত দিবে? খেয়ে এসেছি আমি। দিগন্তের কথায় হুঁশ ফিরল। মিতালি তরকারির বাটিটা টেবিলে রেখে ওর পাশে চেয়ার টেনে বসলো। কিছুটা চিহ্নিত গলায় বলল, দিগু, ভাবছি কাল বড় ভাইয়ের সাথে কথা বলবো। একটা সুযোগ আছে তোর আর বেলার বিয়ে ঠিক করার। দিগন্ত খামখেয়ালিভাবে খেতে খেতে বলল, কি? বাণী আর দিহানের যৌতুক হিসেবে বেলাকে তোর জন্য চাইবো। খাওয়া থেমে গেল দিগন্তের। মিতালির দিকে বাঁকা চোখে তাকিয়ে কড়া গলায় বলল, কিচ্ছু করতে হবে না তোমাকে। ও এখনো অনেক ছোট। স্বামী সংসার সামলানোর মতো অভিজ্ঞতা এখনো হয়নি। আমি চাই না এখনই এসব কিছু জানাজানি হোক। তুমি শুধু তোমার বেয়াদব ভাতিজিকে চোখে চোখে রেখো। আমার ভয় হয় বড় ভাই যদি ভালো ছেলে পেয়ে বেলাকে অন্য কোথাও বিয়ে দিতে চায়, তখন কি করব? পানির গ্লাস হাতে নিয়ে দিগন্ত ভাবে ভাবে বলল, আমি থাকতে ওসব কিছু হবে না। না আমি ওকে ওর ক্যারিয়ার গড়তে বাধা দিব, না অন্য কাউকে সে সুযোগ দিব। ও মুক্ত পাখির ন্যায় ওর স্বপ্নের দিকে আগাবে, তাতে সাথ দিব আমি। কিন্তু মনের সব অনুভূতির শিকল আমার কাছে বাধা থাকবে। আমি ওর জীবনের শিকল গাড়তে চাই না। ওর মন গহীনে অন্তরালে দিগন্ত তালুকদারের সম্পূর্ণ অস্তিত্ব দেখতে চাই। মিতালি অবাক হয়ে বলল, তোর এই প্রেমিক রূপ দেখে আমি এত অবাক হই দিগু। কেউ কি আদৌ জানে রকচটা দিগন্ত তালুকদার একটা বাচ্চা মেয়ের প্রেমে ডুব দিয়েছে? জানে রায়হান, আর তুমি শুরু থেকে শেষ অবধি সব জানো। মুচকি হাসল মিতালি। সবার কাছে দিগন্ত যাই হোক না কেন, মনের কাছে এখনও ছোট দিগন্তই রয়ে গেল। জীবনে যা ঘটবে সব কিছুর খবর মিতালি আগে জানাবে। খাওয়ার শেষে দিগন্তের মিতালি ওর দিকে টিস্যুর বক্স এগিয়ে দিতে দিতে বলল, তুই জানিস বেলার স্বপ্ন কি? আমাদের কাউকে তো কিচ্ছুটি বলেনি কখনো। দিগন্ত হাত মুছতে মুছতে এক পলক মিতালির দিকে তাকিয়ে বলল, ওর বিষয়ে A to Z আমার ঠোঁটের আগালে, এমনকি ও যা জানে না তাও। বেশ পাগলাটে প্রেমিক দেখেছি। চোখ জোড়া সরু হয়ে গেল দিগন্তের। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বলল, প্রেমিক কোনো কালেই হব না, না প্রেম করব। দিগন্ত তালুকদারের কাছে প্রেমের কোনো অস্তিত্ব নেই, কারণ প্রেমিক শব্দযুগলের সীমাবদ্ধতা আছে। কিন্তু তোমার বেয়াদব ভাতিজির জন্য আমার মন কুঠুরিতে কোনো সীমাবদ্ধতা নেই।
আর দাঁড়ালো না দিগন্ত। কথা শেষ করে মিতালিকে ঘুমিয়ে পড়তে বলে রুমের দিকে পা বাড়ালো। ভোর সকাল থেকে শুরু হয়েছে পাটোয়ারি বাড়ির কাজ কারবার। বৃষ্টি ব্যথিত বাড়ির একটা মানুষও বসে নেই, সবাই দৌড়ের উপর আসে। বানিও এতক্ষণ টুকটাক কাজ সেরে নিয়েছে, হুট করে ভার্সিটিতে গুরুত্বপূর্ণ ক্লাস পড়ে গিয়েছে, তাই হাতের কাজটুকু শেষ করে ও ভার্সিটিতে চলে গিয়েছে। বেলা, বেলা, বাগানে গিয়ে পাকা লেবু পেরে আন। কী রে, শুনতে পাচ্ছিস না? রান্না করতে করতে বেলার মা আমিনা চিৎকার শুনল। ডাইনিং রুমের সোফার কুশন পাল্টাচ্ছে বেলা। পাশে বৃষ্টি মাথায় হেয়ার প্যাক লাগিয়ে বসে বসে ফোন দেখছে। মায়ের চিৎকার শুনে বেলা বৃষ্টিকে বলল, আপা বাকিগুলো তুই লাগিয়ে নে, আমি বাগানে যাই। ফোন থেকে মুখ তুলে বিরক্তিকর চাউনিতে চাইল বৃষ্টি। কড়া গলায় জবাব দিল, করতে পারলে কর, না হলে করার দরকার নেই। আমি কোনো কাজ বাজ করতে পারবো না। দেখছিস না নেলসগুলো বড় করছি, ভেঙে যাবে। আমার কাছ থেকে কোনো কাজের আশা করবি না। দরজা দিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে মেজো মেয়ের কথা শুনে দাঁড়িয়ে পড়ল রহমান পাটোয়ারি। বাজারের ব্যাগটা বেলার কাছে এগিয়ে দিয়ে বৃষ্টিকে বলল, তোমার মতো অলস আর অহংকারী মেয়ে আমার ঘরে জন্মেছে ভাবলে নিজের ওপর ঘৃণা লাগে। সারা বাড়ির লোক খেটে মরছে আর তুমি জমিদারের মতো হুকুম ছুটছো। আম্মার আশকারাতে এত লাই পেয়েছো তুমি। তারপর জোর গলায় স্ত্রীর উদ্দেশ্যে হুঙ্কার ছুড়ে বলল, আমেনা, তোমার মেয়েকে মানুষ বানাও। মেয়ে বড় হয়েছে বলে ছাড় পাচ্ছে। আমার ধৈর্যের বাঁধ ভাঙলে কিন্তু তোমাকে সহ তোমার মেয়েকে বাইরে ছুঁড়ে মারবো। বাবার এত তিক্ত কথা শুনেও কোনো হেলদোল নেই বৃষ্টির মাঝে, বরং কথাগুলো শুনেও না শোনার ভান করে উঠে নিজের রুমের দিকে পা বাড়ালো। রহমান সাহেব অবাধ্য মেয়েকে পেছন থেকে রক্তচক্ষু নিয়ে দেখছে। বৃষ্টি রুমে গিয়ে শব্দ করে দরজা আটকে দিল। রান্নাঘরের দরজার সামনে ভীত চোখে স্বামীর দিকে তাকিয়ে আছে আমিনা। না পারে মেয়েকে শাসনে আনতে, আর না পারে স্বামীর মন ডাকতে। দুদিক থেকেই বাধা সে। মায়ের অসহায় চোখের দিকে চেয়ে বেলা বাবার কাজ ঘেঁষে মিনমিন করে বলল, এত ভালো একটা দিনে এভাবে রাগারাগি করো না আব্বু। বাড়ি ফিরে বড় আপা এসব শুনলে মন খারাপ করবে। বৃষ্টি আপা একটু এরকমই, জানোই তো। ওর জন্য আম্মুকে কষ্ট দিও না, আমার ভালো লাগে না এসব। ছোট মেয়ের কথা শুনে রহমান হালকা শান্ত হলো। বেলার মাথায় হাত রেখে স্মিত হেসে বলল, এসব নিয়ে তোমাদের ভাবতে হবে না আম্মু। আজ একটু কাজ বেশি, তাই আম্মুর হাতে হাতে কাজ এগিয়ে দাও, কিন্তু পড়ায় গফিলতি করবে না। আর কিছুদিন বাদে এসএসসি পরীক্ষা, তোমার মন দিয়ে পড়াশোনা করবে। বেলা দুপাশে ঘাড় নাড়িয়ে সায় জানালো বাবার কথায়। রহমান সাহেব আমিনার দিকে এক পলক রাগে চোখে তাকিয়ে হন হন করে আবার বাইরের দিকে চলে গেলেন। বেলা বাজারে ব্যাগটা মায়ের কাছে এনে দিয়ে বলল, আম্মুর কথায় মন খারাপ করিও না। বৃষ্টি আপার কাজকর্ম দেখে যে কেউ এভাবে বলবে। ওর এই বাজে স্বভাবগুলো করেছে তোমার বুড়ি শাশুড়ি। আমি বুঝি না, আমার বাবা চাচ্ছু কত ভালো মানুষ, অথচ তাদের মা হয়ে বুড়িটা এত পাজি কেন আম্মু? কইলো লাট সাহেবের বেটির হগল, ডাক পারতাছি কখন থেইক্কা, কারো খোঁজ নাই, একটারও মানুষ বানাবার পারে নাই। আমার বৃষ্টিটা ছাড়া সব টিরেই অমানুষ করতাছে, বেলা গড়াইয়া যাইতাছে। কয়ডা বুড়ি মানুষ না খাইয়া রইছে, কারো হুঁশ নাই। বৃষ্টি, ও বৃষ্টি, মনু দাদির কাছ থেকে একটু শুইনা যাবইন। বৃষ্টি রে। চোখ উল্টালো বেলা। দেখলে অবশ্য ঠিকই বলছে বুড়ি। বৃষ্টি আপার মতো ভালো নাতনি এ জীবনে চোখে দেখে নাই সে। আসলে বুড়ির কোমরের সাথে ব্রেনও হেলে গেছে। যাকে আমি বাগানে গেলাম, তুমি গিয়ে তোমার শাশুড়ির খেদমত করো। কথা শেষে এক দৌড় লাগালো বেলা। আমিনা কপাল চাপড়াতে চাপড়াতে ছোট যাকে রান্নার দায়িত্ব দিয়ে শাশুড়ির রুমের দিকে গেল। সকাল গড়িয়ে দুপুরের শেষ ভাগ চলছে। তালুকদার বাড়ি থেকে মিতালি, ওর স্বামী জয়নাল তালুকদার, দিগন্তের বাবা জুনায়েদ তালুকদার, দিহান, দিশা, দিগন্তের দাদা দাদি, দিলদার তালুকদার আর রকেয়া তালুকদার সবাই এসেছে অনেকক্ষণ আগেই।
খাওয়ার পার চুকিয়ে লিভিং রুমে বসেছে সবাই। সবার মাঝে শাড়ি পরিহিত বাণী গুটিসুটি মেরে বসে আছে। যদিও সব নিজের মানুষ, তাও এই সময় লজ্জাটা যেন বেশ করে ঘিরে ধরেছে ওকে। চোখে মুখে কেমন লাজুকতা ছড়িয়ে গিয়েছে। দিহান এক দৃষ্টিতে বাণীর সেই লাজুক রাঙা মুখের দিকে তাকিয়ে আছে। বাণীকে সেই ছোট থেকে পছন্দ করেও, কিন্তু কখনো প্রকাশ করেনি। দিহান খুব চাপা স্বভাবের একটা ছেলে। বাণীকে যে ও পছন্দ করে এ কথা না কাউকে বলেছে, আর নাই বা কাউকে কখনো বলতে পারত। অথচ ভাগ্যের পরিহাসে আর মিতালির হুট করে নেওয়া সিদ্ধান্তের জোরে গোপনে একতরফা ভালোবেসে চুপ করে লুকিয়ে থাকা প্রেমিক দিহান আজ এসেছে বাণীকে নিজের অর্ধাঙ্গিনী রূপে তুলে নেওয়ার দিন তারিখ ঠিক করতে। কিছুটা স্বপ্নের মতোই লাগছে ওর কাছে এসব। বেলা চুপটি করে বাণীর পাশে দাঁড়িয়ে আছে। বড়রা সব কথায় ব্যস্ত। এর মাঝেই বৃষ্টি মুখে চোখে ভরা সাজ দিয়ে নিচে আসলো। চোখ ঘুরিয়ে সব জায়গায় দেখলো, কোথাও নেই দিগন্ত। মিতালির কাছে এসে বলল, ফুপি, দিগন্ত ভাই আসেনি, দেখতে পাচ্ছি না যে। মিতালি কিছুক্ষণ ভ্রুকুচকে বৃষ্টির উপর নিচ চোখ বুলালো, তারপর ঠান্ডা গলায় বলল, আসেনি এখনো, ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আসবে। কিন্তু তুমি এত সেজে গুজে কোথায় যাচ্ছ? মেকি হাসলো। বৃষ্টি একটু হেলে দুলে বলল, কোথাও যাব না তো, এমনি হালকা একটু সাজলাম। তোমরা সবাই এসেছো, তার উপরে বিয়ে বাড়ির মতন আবেজ, তাই আর কি। দিশা পাশ থেকে অবাক কণ্ঠে বলল, একটু সেজেছো? বৃষ্টি হাসি থামিয়ে বলল, কেন, খারাপ লাগছে আমায় দেখতে? দিশা ঠোঁট কামড়ে হাসি আটকে বলল, না না, ভীষণ সুন্দর লাগছে। ভাব যেন দ্বিগুণ বেড়ে গেল বৃষ্টির। সকলের সামনে থেকে কিছু না বলেই চলে গেল বাইরের দিকে। রহমান সাহেব চোখ খিসে বন্ধ করে নিলেন। এত বেয়াদব হয়েছে তার সন্তান। বড়দের সামনে সে সালাম তো দিলই না, কিভাবে চলে গেল মাথা কাটা যাচ্ছে তার। বেশ অনেক সময় নিয়ে আলোচনা শেষে দিহান আর বাণীর বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। আগামী মাসের প্রথম সপ্তাহেই শুভ কাজ সেরে ফেলবে। হাতে মাত্র 12 দিন সময় রয়েছে। সব কথাবার্তা শেষে মিষ্টি মুখ করছে সবাই। এরই মাঝে পাটোয়ারি বাড়ির দরজায় দিগন্তের পদযুগলের আগমন হলো। বাইকের শব্দে সবাই ঘুরে তাকালো ওর দিকে। বাণীর পেছনে দাঁড়িয়ে থাকা বেলা ঘাড় উঁচিয়ে এক পলক দেখলো, তারপর মুখ বাঁকিয়ে মাথা নিচে নামিয়ে দিল। সবার সামনে দিগন্তের হাতে থাপ্পড় খেয়ে অপমানিত হতে হয়েছে বেলাকে। ষোড়শী রমণীর হাতে ঘা পড়েছে মারাত্মকভাবে। ঠোঁটের এক সাইড এখনও ব্যথা করছে, ভেতরের দিকে কেটে গিয়েছে বলে রক্ষে, নাহলে সবাই বুঝতো বেলা পাটোয়ারি চর খেয়ে মান খুয়েছে। সোফার কোণে দুহাত রেখে পা দিয়ে নখ খুঁড়তে শুরু করলো বেলা। দৃষ্টি মেঝেতে নিবদ্ধ করলো। দিগন্ত এসেছে মানে কিছুক্ষণ ওকে নিয়ে আদিক্ষেতা চলবে সবার। সবাই এটা ওটা জিজ্ঞেস করলো দিগন্তকে। দিগন্ত ছোট ছোট শব্দে উত্তর দিল। রহমান পাটোয়ারি সোফায় বসেই আছে। মেয়ের ব্যবহারে এমনি মেজাজ বিকৃত হয়ে আছে। এখন দিগন্তের ব্যবহার দেখে 16 কলা পূর্ণ হলো। এসেই কেমন ভাব নিয়ে কথা বলছে এতগুলো গুরুজন সামনে। সালাম কালাম কিছুই নেই। মিতালি ভাইয়ের মনোভাব ঠিকই বুঝতে পারছে। দিগন্তের কাছাকাছি এসে ওকে চোখ দিয়ে ইশারা করে বলল সালাম দিতে। দিগন্ত ঠোঁট কামড়ে ধরল। একটা বাচ্চা মেয়ের কাহিনীতে ওকে এখন ভালো ছেলে সাজার অভিপ্রায় চালাতে হবে। ভাবলেও বিরক্ত লাগে ওর। যে ছেলে কারো কথা শুনে চলে না, কারো বাধ্যবাধকতা মানে না, সে ছেলেকে এখন রহমান পাটোয়ারির কাছে পোষ মেনে খোশালাপ ছাড়তে হবে। চোখ বাঁকিয়ে মাথা নিচু করে থাকা বেলাকে দেখল। মনে মনে আবারও অসভ্য মেয়ে বলে গালি শুনল। বেলার মুখ দেখলেও মেজাজ একটু ভালো থাকতো, কিন্তু অপদার্থ মেয়ে মুখটা এমন নিচে হেলিয়েছে যে চুলগুলো ব্যথিত পুরো মুখটা সোফার আড়ালে ডুবে গিয়েছে। দিগন্ত কয়েক কদম এগিয়ে রহমান পাটোয়ারির সামনে গিয়ে হালকা আওয়াজে সালাম দিল। কিছুটা নরম হলো রহমানের মন, যতটা খারাপ ভাবে ততটাও নয়। হালকা হেসে সালামের জবাব দিয়ে বলল, এত দেরি করলে যে বাবা? বিকাল হয়ে এলো বলে খাবার দাবার সব ঠান্ডা হয়ে গেল, সবার সাথে আসতে পারতে। নরম গলায় কথা বলার চেষ্টা করলেও পারল না দিগন্ত। কিছুটা ভারী আওয়াজে বলল, কাজ ছিল আমার।
রহমান মুখ খুলল কিছু বলার জন্য, তার আগে মিতালি তাড়া দিয়ে বলল, আমরা তো আছি রাত পর্যন্ত। দিগু, যা বাবা, আগে কিছু খেয়ে নে, সেই সকালে না খেয়ে বেরিয়েছিস। তারপর বেলার দিকে ফিরে বলল, বেলা, যা তো মা, দিগুকে খাবার বেড়ে দে, আমরা ততক্ষণে বাকি সব কিছু গুছিয়ে ফেলি। আমিনা হাঁসফাঁস করে বলল, আপা আমি যাচ্ছি, বেলা ঠিকঠাকভাবে দিতে পারবে না। মিতালি চোখ রাঙিয়ে তাকালো আমিনার দিকে, কড়া গলায় বলল, এসব আবার কেমন কথা বড় ভাবি? মেয়ে বড় হয়েছে, পরের ঘরে দিতে হবে না? বাণী না হয় আমার ঘরে যাচ্ছে, কিন্তু বেলাকে তো অন্য ঘরে দিবে নাকি? এখন থেকেই এসব না শেখালে পরে কি হবে বুঝতে পারছো? বেলা, যা, দিগুকে ডাইনিং এ নিয়ে গিয়ে খেতে দে, সুন্দর করে সার্ভ করবি, কেমন? ফুপির কথায় রাগ লাগলো বেলার। মায়ের দিকে তাকাতেই আমিনা ইশারা করলো যেতে। অসহায় বেলার আর কি করার উপায়ন্তর না পেয়ে সোফার আড়াল থেকে বেরিয়ে এলো, মাথা তুলে তাকালো না কারো দিকে, শুধু আস্তে করে বলল, আমার সাথে আসুন। টেবিলে সব সাজানো আছে, কিন্তু বেলা কি করবে না করবে বুঝতে পারছে না। দিগন্ত চেয়ার টেনে বসলো, উল্টিয়ে রাখা প্লেটটা নিজের দিকে ঘুরিয়ে নিল। ডাইনিংয়ে রাখা সব খাবারগুলোতে চোখ ঘুরে বেড়াচ্ছে বেলার। কি দিয়ে শুরু করবে, কিভাবে দিবে ভাবলেই কান্না আসছে ওর। যেই গুন্ডা লোক ওকে মেরেছে, ওর প্রেমে বাম হাত ঢুকিয়েছে, সেই লোককে কিনা আদর আপ্যায়ন করে খাওয়াতে হবে ওকে। কার খেয়ালে ডুব দিলি? দিগন্তের কথায় দুদিকে মাথা নাড়ল বেলা, ধীর আওয়াজে বলল, কিছু না। তারপর একে একে দিগন্তের প্লেটে খাবার তুলে দিল। খাওয়া শুরু না করে দিগন্ত বলে উঠল, পাশে বস। কেন? আমার সাথে খাবি? আমি খেয়েছি। আবার খাবি? না। গরম চোখে তাকালো দিগন্ত, নিভে গেল বেলা। মিনমিন করে অবশ গলায় বলল, আপনি আমাকে মেরেছেন, ভালো লাগছে না আপনার পাশে থাকতে, রাগ লাগছে খুব। তুই রাগও করতে পারিস? আলবাত পারি। প্রেম করার বয়স হয়েছে? হক চকালো বেলা। দিগন্তের মুখের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, না। সঠিক উত্তর নেই, অথচ প্রেম করতে গিয়েছিস নিজের থেকে দ্বিগুণ বয়সী ছেলের সাথে। জানাবো বাড়িতে এসব? না, মেরেছেন তো, প্রেমও হতে দেননি, আবার বাড়িতে এসব জানাবেন বলে হুমকি দিচ্ছেন কেন? কথা বলল না দিগন্ত, ভ্রু নেড়ে ইশারা করলো পাশে বসতে। থ্রেড যেহেতু দিয়েছে তাই রিস্ক নিবে না বেলা। যদি সত্যি সত্যি বাড়িতে বলে দেয় তাহলে কি করবে ও? দুনিয়াদারি ভুলে নাচতে নাচতে গিয়ে দিগন্তের সামনেই রায়হানকে বলে দিল মনের কথা। তখন ওর ছোট মাথায় এত প্যাচ এসেছে নাকি? দিগন্ত নামক গুন্ডা যে ওর সদ্য হওয়া প্রেমে আগুন দিবে তা বেলা নামক ষোড়শী বুঝে উঠতে পারিনি। এখন গড়াগড়ি দিয়ে কেঁদে মরলেও এ প্রেম আর হওয়ার নয়। কিন্তু তাই বলে কি বাড়িতে এসব কথা জানাজানি হয়ে মান খোয়াবে বেলা? কখনোই না। মনে দুরো দুরো ভয় নিয়ে দিগন্তের পাশে চেয়ার টেনে বসলো। বেলার সামনে প্লেটটা উল্টে নিজের দিকে নিল দিগন্ত, আর ওর প্লেটটা বেলার দিকে ঠেলে দিল। চোখ বড় বড় হয়ে গেল বেলার, অবাক হয়ে বলে, এটা আমাকে দিলেন কেন? এত খাবার আমি কিভাবে খাবো? যেভাবে সবাই খায় সেভাবে। আমাকে কি আপনার মতো এত বড় মানুষ মনে করেছেন? আমি ছোট মানুষ, পেটটাও ছোট, খাইও সে পরিমাণ। বেলার মুখ থেকে এত বড় মানুষ কথাটা শুনতে মন জ্বলে উঠল দিগন্তের। জ্বলন্ত চোখে তাকিয়ে বলল, জ্ঞান চেয়েছি তোর কাছে, বেয়াদব মেয়ে। এত বড় বড় বলে কি বোঝাতে চাইছিস আমি বুড়ো? জিভ কাটল বেলা, দুপাশে মাথা ঝাঁকিয়ে বলল, বুড়ো কেন হবেন? আপনি দেখতে মাশাআল্লাহ, তবে ব্যবহার আস্তাগফিরুল্লাহ। এত খাটাস মানুষ হয়? বেলার সরল সোজা কথায় রাগ বাড়ার কথা থাকলেও দমে গেল দিগন্ত। নিজের মতো খাবার বেড়ে নিয়ে খেতে শুরু করলো। তার আগে গম গম গলার আদেশ ছুড়ে দিল বেলার কাছে, ভালো চাস তো প্লেটের সবটুকু আমার সাথে সাথে শেষ কর, না হলে যে কীর্তি করে বেড়াস সেসব তুলে দিব তোর নীতিবান বাপের কাছে। অসহায় চোখে একবার নিজের ছোট পেটটা দেখলো, তারপর প্লেটের দিকে তাকিয়ে ঠোঁট উল্টালো। অনেকক্ষণ আগে খেয়েছে, এখন খিদে পেয়েছে বেশ, খেতে পারবেও, কিন্তু দিগন্তের পাশে খেতে কেমন লাগছে। আয়েশ করে না খেলে বেলার গলা দিয়ে খাবার নামতে চায় না। কি আর করার, নিজেকে ঠেলে কোনো মতে খাওয়া শুরু করলো। সাথে
মনে মনে কান ধরল। এখন থেকে যেখানে দিগন্ত তালুকদার নামক বজ্জাত লোক থাকবে সেখানে বেলা ছায়াও মারাবে না। মাথা নিচু করে খেতে খেতে ঠোঁট এলিয়ে হালকা হাসলো দিগন্ত। তা বেলার চক্ষু আড়ালেই রয়ে গেল। মাঝে কেটে গিয়েছে 4টা দিন। আজ বেলার স্কুল জীবনের শেষ দিন। মন খারাপ নিয়ে তৈরি হচ্ছে স্কুলের জন্য। রেডি হয়ে ব্যাগ কাঁধে নিয়ে নিচে আসলো। রহমান সাহেবের নাস্তা করছে। বেলাকে দেখে আময়িক হেসে ডাকলে নিজের কাছে। মন মরা হয়ে হেলে দুলে বাবার কাজ ঘেঁষে বসলো বেলা। রহমান মেয়ের মাথায় হাত রেখে বলল, ছোট আম্মুর মন খারাপ দেখছি যে, স্কুল শেষ হয়ে এজন্য বুঝি? সায় দিল বেলা। মুখ লটকিয়ে রেখেই বলল, ভালো লাগছে না আপু, এখন থেকে আর স্কুলে যেতে হবে না, ভাবলেই কষ্ট লাগছে। হালকা হাসলো রহমান সাহেব। নিজের প্লেট থেকে রুটি ছিঁড়ে মেয়েকে খাইয়ে দিতে দিতে বলল, স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে উঠেছ, মন খারাপ করে না বাচ্চা। নতুন কলেজে যাবে, নতুন ড্রেস হবে, দেখবি স্কুলের সব কিছু সেখানেও একই থাকবে। এখন শুধু মন লাগিয়ে পড়াশোনা করো আর তোমার বেস্টটা দিয়ে পরীক্ষা দাও, কেমন? বাবার কথা বুঝলো বেলা। টুকটাক করে আব্বুর হাতে খেয়ে দিয়ে স্কুলের উদ্দেশ্যে ছুট লাগালো। দুই পাশের দুটো বিনুনি হাত দিয়ে টেনে ধরে গুনগুন করে গান গাইছে আর রাস্তার পাশ ঘেঁষে হাঁটছে বেলা। স্কুলের একটু আগেই নামিয়ে দিয়ে গেছে রহমান পাটোয়ারি। বাকি রাস্তা বেলা ওর প্রাণ প্রিয় সখীর সাথে হেঁটে যাবে। একটু হেঁটে একটা মোড়ের কাছে দাঁড়ালো বেলা। মিনিট খানেক বাদে ওর বয়সী দুপাশে ঝুঁটিওয়ালা একটা চঞ্চল বালিকা উড়ে এলো ওর দিকে। কাছে সে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, সরি পার্টনার, আজ বাড়িতে পুজো রেখেছে তাই দেরি হয়ে গেল। দাঁত কপাটি বের করে হাসলো বেলা। রাইমা বসাক নামক পার্টনারের ঘাড়ে হাত রেখে বলল, দেরি হলেও সমস্যা নেই বুঝলি, আজ আমরা স্কুলে যাচ্ছি না। চোখ জোড়া চিকচিক করে উঠল রাইমার। বিগলিত গলায় বলল, কিন্তু আজ যে শেষ দিন বেলা, মিস দিবি সত্যি? মাথা নাড়িয়ে নাড়িয়ে অভিজ্ঞ ব্যক্তির ন্যায় ভান ধরে বেলা বলল, শেষ দিন দেখেই তো যাব না জানিস, সকাল থেকে মন খারাপ ছিল। আব্বুর কথা শুনে এখন একটু ভালো হয়েছে। আজ স্কুলে গেলে আবার মন খারাপ হয়ে যাবে, তার থেকে বরং স্কুলের আশপাশে ঘুরে বাড়ি ফিরবো। ঠাস করে একটা থাবা পড়ল বেলার মাথায়। চোখ মুখ কুঁচকে নিল। রাইমার গজগজিয়ে বলল, গাধা, আগে বলবি না টাকা নিয়ে আসতাম, এখন এত টাকা আছে নাকি? বেলা মাথায় হাত বুলাতে বুলাতে বলল, টাকা দিয়ে কি করবি? আমরা তো রাস্তায় রাস্তায় ভ্যাটকাই বেড়াবো। তা বেড়াবো, আচ্ছা চল, কিন্তু কেউ দেখলে? কে দেখবে, সবাই ব্যস্ত, আর আমরাও কিছুক্ষণ ঘুরে বাড়ি ফিরবো। এর মধ্যে কেউ দেখবে বলে মনে হয় না। দুই বান্ধবী নিজেদের মধ্যে আরও কিছুক্ষণ সলা পরামর্শ করে হাতে হাত ধরে হাঁটা লাগালো। আপাতত যেখানে দু চোখ যাবে সেখানেই যাবে ওরা। তবু স্কুলে গিয়ে মোটের 12টা বাজাতে রাজি নয়। ও সখা গো, প্রেমে মরে দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গোরা গোরা। রাইমার মুখ দুহাতে চেপে ধরল বেলা। রাগে কটমুটিয়ে বলল, ছাগলের মতো গান ধরেছিস কেন? মুখ থেকে বেলার হাত সরিয়ে খিলখিল করে হাসি ধরল রাইমা। বিরক্ত হলো বেলা। রাইমা হাসতে হাসতে ওর গায়ের উপর উল্টে পড়ে বলল, দিগন্ত ভাইয়ের হাতে একটা চর খেয়েই তোর ভালোবাসা উড়ে গেল? এই ছিল তোর মনে বেলা? এই তুই প্রেমে পড়েছিস রায়ন ভাইয়ের? ভালোবাসার মান সম্মান ডুবালি রে তুই। কথা শেষ করে রাইমা আবারও সুর টানল, ও সখা গো, প্রেমে মরে দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গোরা গোরা। ধ্যাৎ, চুপ কর তো, এসব গান গাইবি না আমার সামনে। তুই চুপ কর, আমার এখানে একটা কথা মনে পড়লো, হাসি পাচ্ছে জানিস? ভ্রু নাচালো বেলা। জানে না ও। রাইমা ঠোঁট চেপে হাসিয়ে কন্ট্রোল করে বলল, সেদিন দিগন্ত ভাইয়ের হাতে চটটা না খেয়ে তুই কেমন কানা হয়ে গেছিলি। আকপাস কোনো কিছু না দেখে একটা মার খেয়েই বোতলের মতো কাঁদতে কাঁদতে চলে গেলি। চোখ মুখ বিকৃত করে নিল বেলা। হাত উছিয়ে রাইমার গালে সজোরে একটা চড় মেরে বলে, আমার হাত নরম তাই বেশি লাগলো না,
বুঝলি, দিগন্ত ভাইয়ের হাতের বড়ি খেলে বুঝতি কেন বোতলের মতো কেঁদেছি। গালের হাড্ডি নড়ে গিয়েছিল মনে হয়, এখনো ব্যথা আছে। গালে হাত দিয়ে ব্যাককলের মতো বেলার কথা শুনল রাইমা। বেশ লেগেছে ওর গালে, ঝিনঝিন করছে হালকা হালকা। এটা তো মুখে বললেও বুঝতাম, মারলি কেন? বেলার উপর চড়াও হয়ে রাইমা কিছু বলতে নিবে, কিন্তু হুট করে পার্কের ভেতরটা কেমন গন্ডগোল লেগে গেল। স্কুল ফাঁকি দিয়ে হাঁটতে হাঁটতে ওরা একটা পার্কের শেষ কিনারে এসে বসে গল্প করছিল। শেষে বসে থাকায় দুজনেই বুঝতে পারছে না এত কোলাহল কিসের। এই দিকটায় তেমন মানুষজন নেই। দুই বান্ধবী একে অপরের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। একদল বকাটে ছেলে পার্কের ভেতর হাঙ্গামা করে বেড়াচ্ছে। লোকজন প্রায় ভয়ে পালিয়ে গিয়েছে। কিছু কিছু ছেলে মেয়ে ছোটাছুটি করছে। হকি স্টিক হাতে বকাটে ছেলেগুলো যাকে সামনে পাচ্ছে তাকেই আঘাত করছে। রাইমার বেলা পার্কের সামনের দিকে এসে থ মেরে দাঁড়িয়ে পড়ল। ছেলেগুলো কেমন পাগলের মতো মানুষকে মারছে আর হাসছে। একটা জিপ গাড়ির উপর কালো সানগ্লাস পরিহিত একটা ছেলে বসে সিগারেট টানছে আর সেসব ভিডিও করছে। রাইমা ভয়ে কেঁদে দিল। বেলার হাত আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আটকা গলায় বলল, বেলা, ওরা আমাদের মেরে ফেলবে। সেদিন রায়হান ভাইকে প্রপোজের জন্য এগিয়ে দিলি আমায়, পরে আমার বিপদে কোথায় ছিলি? এটা তার শোধ তুলেছি। শুকনো ঢোক গিলল বেলা। চোখ জোড়া ভিজে এসেছে। দৌড়ে পালাবে সে শক্তিও নেই শরীরে। হাত পা কেমন এক জায়গায় অসাড় হয়ে গিয়েছে। ওদের কিছুটা দূরে একটা ছেলেকে বেধড়ম পেটালো তিনটা ছেলে মিলে। ছেলেটার মাথা ফেটে গড়গড় করে রক্ত ঝরছে। শরীরের বিভিন্ন জায়গা ছিলে একাকার। একটা গুন্ডা ছেলে হকি স্টিক হাতে বেলার দিকে এগিয়ে আসছে আক্রমশ। রাইমা বেলার পিছে লুকিয়েছে। ছেলেটা ধেয়ে বেলার দিকে চলে এসেছে। নড়ার শক্তি পাচ্ছে নাও। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ছেলেটা ওর সামনে এসে হকি স্টিকটা তুলে জোরে ছেড়ে দিল বেলার মাথার দিকে। একটা বিকট চিৎকার ছুঁড়ে চোখজোড়া বন্ধ করে ফেলল বেলা। টঙের দোকানে বসে দলের ছেলেদের সাথে চা খাচ্ছে আর খোশ গল্পে মেতে আছে দিগন্ত। এর মধ্যে ওর দলের একটা ছেলে এসে হাঁপাতে হাঁপাতে বলে, ভাই, পাহাড়দের ছেলেপিলে পার্কের মধ্যে মারামারি শুরু করেছে। ওই জায়গায় ওদের পার দেখাতে যাকে পাচ্ছে তাকেই মারছে। অনেক গন্ডগোল লেগেছে, তাই তাড়াতাড়ি চলেন। চায়ের কাপটা আছাড় দিয়ে ফেলে দিল দিগন্ত। রাগে গজগজিয়ে দলের সব ছেলেদের নিয়ে পার্কের দিকে গেল। হকি স্টিকটা বেলার মাথায় লাগার আগেই ধরে ফেলল ফাহাদ। ছেলেটার দিকে তাকিয়ে বলল, তোরা ওই দিকে যা, এটা আমি দেখছি। ফাহাদের কথায় ওর দলের ছেলেগুলো আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষদের দিকে চলে গেল। বেলা চোখ খিচে বন্ধ করে রেখেছে। চোখের পাতা পানিতে টইটুম্বুর। ফাহাদ হাতের হকি স্টিকটা সোজা মাটিতে রেখে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বেলাকে দেখতে লাগলো। দুপাশে দুই বেনি কোমর পর্যন্ত পড়ে আছে অবহেলায়। ফর্সা গাল কান্নার কারণে হালকা লাল হয়ে গেছে। চোখে টানা টানা বড় পাপড়ির মাঝে বিন্দু কণা আটকে আছে। পলক ঝাপটালেই পানি গড়িয়ে পড়বে। স্কুল ড্রেস পরিহিত গুলুমুলু স্বাস্থ্যের ছোট মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে ঘোর লেগে গেল ফাহাদের। অনেকক্ষণ একইভাবে থাকার পরও কোনো আঘাত লাগেনি। পিটপিট করে চোখ খুলে সামনের দিকে তাকালো বেলা। ফাহাদকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ঘাবড়ে গেল ভীষণ। কাঁপা কাঁপা গলায় বলল, আমাদের মারবেন না, আমরা ছোট মানুষ, এই বড় লাঠির আঘাত নিতে পারবো না, দয়া করে যেতে দিন আমাদের। বেলার ভীত গলার মিষ্টি সুর শুনে চোখ বুঝল ফাহাদ। আওয়াজটা কানে বাজছে। চোখ খুলে ভারী গলায় বলল, বেলা 12টার ঘরে, স্কুলে না গিয়ে এখানে কি করছিস? নাম কি? হেঁচকি উঠে গিয়েছে বেলার। হেঁচকি টেনে কোনো মতে বলল, ওটাই নাম। বুঝল না ফাহাদ। ধমক দিয়ে বলে উঠল, কি বললে? বের। বিরক্ত হলো ফাহাদ। আবারও একটা জোরে ধমক দিল। ওর ধমকে আরও কেঁদে ফেলল বেলা।
ওর সাথে সাথে সুর মিলিয়ে পেছনে ওকে আঁকড়ে ধরে কাঁদছে রাইমাও। এতক্ষণে পায়ের নিচের বালুকণা থেকে 2 মুঠো বালু 2 হাতে তুলে নিয়েছেও। কাঁদতে কাঁদতে হাতের বালুগুলো ফাহাদের চোখের দিকে ছুঁড়ে মারল। হঠাৎ এই আক্রমণের জন্য প্রস্তুত ছিল না ফাহাদ। বেলাকে দেখায় ব্যস্ত ছিল বলে রাইমার কাজ ধরতে পারেনি। চোখ খোলা থাকার কারণে 2 চোখেই গিজগিজে বালু ঢুকে গেল। চোখের জ্বালা যন্ত্রণায় হুঙ্কার ছাড়ল ফাহাদ। 2 হাতে চোখ কসলাতে কসলাতে গালি শুনল, ব্লাডি বিস, হাউ ডেয়ার ইউ, মেরে ফেলবো তোকে। সুযোগ পেয়ে বেলার হাত ধরে ফাহাদের সামনে থেকে দৌড় লাগায় রাইমা। এদিকে ফাহাদের চিৎকারে ওর দলের ছেলেরা ওর কাছে চলে এসেছে। ফাহাদ 2 হাতে চোখ চেপে ধরে চেঁচিয়ে বলছে, মেয়ে দুটোকে ধর, আমার চাই, ওদের পালাতে দিবি না। পার্কের ভেতর এক ভয়াবহ হুলস্থুল কাণ্ড ঘটে গিয়েছে। পরপর কয়েকটা বাইক এসে পার্কের সামনে থামলো। দিগন্ত আর ওর ছেলেরা হকি স্টিক হাতে পার্কের ভেতরে ঢুকলো। দিগন্ত এক ঝলক চোখে ঘুরিয়ে পার্কের ভেতরটা দেখলো। তখনই চোখে পড়ল ফাহাদকে। চোখ দুটোতে হাত চেপে ধরে কাউকে কিছু বলছে। মুখ দিয়ে গালির স্রোত বয়ে যাচ্ছে। দূর থেকে দিগন্তের কানে এসে লাগলো ফাহাদের বলা কথা, চোখে বালু ছুঁড়ে দিয়েছিস, ধর ধর ওদের। ফাহাদ হুঙ্কার দিল, কণ্ঠস্বর রাগে কাঁপছে। এদিকে রাইমার বেলা টালমাটাল পায়ে পার্কের ভেতর গুলমারির গাছের দিকে দৌড়াচ্ছে। ওদের ছোট পা দিয়ে এত জোরে দৌড়ানো সম্ভব হচ্ছে না, তবুও ভয়ে দৌড়াচ্ছে। পেছন থেকে ভেসে আসছে কারো চিৎকার, ওই সামনে গেছে, ধর ওদের। বেলার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম নিতে পারছে না ঠিকভাবে। চোখ দিয়ে টপ টপ করে কান্না ঝরছে, তবুও থামার নাম নেই। রাইমা ওর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। হাঁপাতে হাঁপাতে কাঁদো কাঁদো গলায় বলল বেলা, একটা জায়গায় লুকাই। রাইমা বেলাকে টানতে টানতে বলল, সামনে দেখ ভালো করে, দিগন্ত ভাইয়ারা আসছে, ওদের কাছে চল। দিগন্তের নাম শুনতেই সহসা দাঁড়িয়ে পড়ল বেলা। রাইমার হাত টেনে ধরল। হাতে টান পড়ায় রাইমাও থেমে গেল। বেলা আতঙ্কে তো গলায় বলল, ওদিকে যাওয়া যাবে না, দিগন্ত ভাই দেখার আগেই অন্য কোথাও পালা। স্কুল ড্রেসে এই অবস্থায় এখানে দেখলে আবার মারবে, তার বাড়িতে বলে দেবে। রাইমা পেছনে ঘুরে ভয়ার্ত গলায় বলল, পেছনে দেখ, লোকগুলো আমাদের দিকে আসছে, মারবে আমাদের বেলা। দিগন্ত ভাইয়া ভালো, ওনার কাছে চল। পালানোর জন্য অন্যদিকে ছোটার কারণে বেলারা এখন দিগন্তের অপোজিট সাইডে আছে। দিগন্ত এখনও বেলাকে দেখেনি। রায়হান আর ওর বাকি ছেলেরা ফাহাদের ছেলেদের সাথে মারামারি করছে। ফাহাদ ওর জিপের কাছে দাঁড়িয়ে চোখে পানি দিচ্ছে। দিগন্ত পা বাড়ালো ওর কাছে যাওয়ার জন্য, কিন্তু অতি পরিচিত একটা আওয়াজ কানে বাড়ি লাগতেই পা জোড়া থেমে গেল। ঝট করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। মুহূর্তেই চোখ জোড়া মাত্র অতিরিক্ত লাল হয়ে গেল। রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল। চোখ বন্ধ করে কয়েকটা জোরে শ্বাস টেনে নিজেকে সংবরণ করার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। সেকেন্ড সময় ব্যয় না করে বড় বড় পা ফেলে বেলার সামনে হকি স্টিক হাতে দাঁড়িয়ে থাকা ছেলে দুটোকে বেধড়ক মারা শুরু করলো। দিগন্তের শক্তির সাথে ওই দুটো ছেলে কিছুতেই পারল না। মেরে নাক মুখ ফাটিয়ে রক্তাক্ত করে দিল ওদের। ডান হাত দিয়ে বাম হাতের বাহু চেপে ধরে মাটিতে বসে আছে বেলা। রাইমাও ওর হাতের উপর হাত রেখে কাঁদছে। দিগন্ত রক্তচক্ষু নিয়ে বেলার দিকে তাকিয়ে হিসিয়ে বলল, কে মেরেছে? কান্নারত চোখ জোড়া নিয়ে ভয়ে ভয়ে দিগন্তের দিকে তাকালো বেলা। দিগন্তের রাগে চাহনি দেখে ঠোঁট উল্টে কেঁদে দিল। বেলার কান্নায় ভরা মুখটা ছুরির ঘাত করলো দিগন্তের বুকের মাঝে। 2 কদম এগিয়ে এসে হাঁটু গেড়ে বেলার সামনাসামনি বসে ওর ছোট ফোলা গালগুলো নিজের খড়খড়ে বড় হাতের মাঝে আগলে ধরল। হাতের বুড়ো আঙ্গুল দিয়ে বেলার চোখের পানি মুছে দিতে দিতে নরম গলায় শুধালো, ব্যথা পেয়েছিস খুব? ওপর নিচ মাথা নাচিয়ে সায় দিল বেলা। দীর্ঘশ্বাস ফেলল দিগন্ত। রাগগুলো মাথা চাড়া দিয়ে উঠছে ক্রমশ। পাশে বসে থাকা রাইমাকে জিজ্ঞেস করলো বেলাকে আঘাত করেছে। দিগন্ত কিছুক্ষণ আগে যাদের মেরে নাক মুখ ফাটিয়েছে তাদের মধ্যে একজনকে দেখিয়ে দিল ও। মাথা নিচু করে নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করলো দিগন্ত। তারপর চোখের ইশারায় রায়হানকে কাছে ডাকলো। রায়হান এক পলক চোখে মুখে পানি দেওয়া ফাহাদের দিকে তাকিয়ে দিগন্তকে বলল, এখানে এতটা কনসার্ট দেখানো কি ঠিক হবে? ফাহাদের চোখে এসব একবার পড়লেও।
রায়হানের কথার মাঝে দিগন্ত ভয়ঙ্কর ঠান্ডা কণ্ঠে বলল। জ্যান্ত পুঁতে ফেলবো ওকে। দমে গেল রায়হান। দিগন্তের ঘাড়ে হাত রেখে বলল, আচ্ছা ঠিক আছে, আমি পাহাতকে দেখছি, তুই বেলাকে নিয়ে যা। দিগন্তের হাতের মাঝে থাকা বেলার গাল ঝটকা মেরে সরিয়ে দিল দিগন্ত। রাইমাকে বলল, বেয়াদবটাকে নিয়ে আসো। বলে সোজা হয়ে দাঁড়ালো দিগন্ত। রাইমা বেলাকে টানছে ওঠার জন্য, কিন্তু বেলা উঠছে না। হেঁচকির দমে নাজেহাল অবস্থা ওর। ঠোঁট দিয়ে দাঁত চেপে ধরে বেলার ডান হাতে হ্যাঁচকা টান মেরে দাঁড় করালো ওকে। টানতে টানতে নিয়ে গেল বাইকের কাছে। দিগন্তের পায়ের সাথে পা মিলাতে পারিনি বেলা। ফলস্বরূপ 2-3 বার উষ্টা খেয়ে পড়তে পড়তে বেঁচেছে। একটা রিক্সা নিয়ে রাইমাকে পাঠিয়ে দিল, আরেকটাতে বেলাকে ধমকে ধামকে বসালো। পাশে ও বসলো। বেলা কাঁদছে। দিগন্ত বেলার এক পাশের বেনি টেনে ধরে কড়া গলায় বলল, কাঁদছিস কেন? মন চাইছে চড়িয়ে কানের গোড়া নড়িয়ে দেই। অসভ্য বেয়াদব মেয়ে, স্কুলে না গিয়ে বাইরে একা একা রংবাজি করে বেড়াচ্ছিস? এত সাহস তোর? চল, কত বড় কলিজা তোর, আজ মেপে দেখব। কান্না থামিয়ে বেলা অবাক চোখে দিগন্তের দিকে তাকালো। ভীত কণ্ঠে শুধালো, যা মেপে দেখবেন কিভাবে? মেরে ফেলবেন আমায়? হ্যাঁ। চোখ ভর্তি পানি টপ টপ করে উপচে পড়ল চোখ বেয়ে। দিগন্তের থেকে দূরে সরে রিকশার হুডের সাথে ঘেঁষে বসলো বেলা। ভার মন নিয়ে আটকে যাওয়া গলায় বলল, আমাকে মারার আপনি কে? বেলা অসময়ে উল্টাপাল্টা কথায় দিগন্তের রাগের আগুনে ঘি ঢেলে দিল। রাগের বশে বেলার বাম হাতের বাহুতে টেনে ধরে হালকা চাপ দিল। ওর হাতের উপর আরেক হাত রেখে চিল্লিয়ে উঠল বেলা। ব্যথায় চোখ মুখ নীল হয়ে গেল মুহূর্তেই। ছেড়ে দিল দিগন্ত। বেলার মুখ নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলল, আস্তে ধরেছি তাও ব্যথা গিয়ে লেগেছে না কলিজায়? তোর থেকেও বেশি ব্যথা আমি পেয়েছি। বড় হোসনি, 2 দিন বাদে এসএসসি দিবি, এখনো এত ছোট ভাব কেন তোর মাঝে? আমার আগলে রাখা জিনিসে অন্য কেউ এসে আঘাত হানার সাহস পেল কেন? শুধুমাত্র তোর বেয়াদবির জন্য। এখানে একা এসেছিলি কেন? কারো পারমিশন নিয়েছিলি? কি হলো বল? চুপ করে আছিস কেন অসভ্য মেয়ে? বেলা কিছু না বলে চুপ করে রাগে দিগন্তের দিকে চেয়ে ওর কথাগুলো শুনল। দিগন্তের কথা শেষ হওয়ার সাথে সাথে আবারও ঠোঁট উল্টে দিল। ব্যথাতুর গলায় বলল, হাতে ব্যথা করছে খুব দিগন্ত ভাই। ব্যাস উতলা হয়ে গেল দিগন্তের মন। কঠোর ব্যক্তিধারী দিগন্তের মন ছোট প্রেয়সীর ব্যথায় ব্যথিত হয়ে গেল। বেলার মাথায় হাত রেখে অসহায় গলায় বলল, কি করব আমি এখন? তোর ব্যথাটা আমার করে নিতে পারলে তখনই নিয়ে নিতাম। আর একটু সহ্য কর, ডাক্তারের চেম্বারে চলে এসেছি প্রায়। এক হাত গলায় ঝুলিয়ে আরেক হাত দিয়ে আয়েশ করে পা নাচিয়ে নাচিয়ে আইসক্রিম খাচ্ছে পাটোয়ারি বাড়ির ছোট কন্যা বেলা পাটোয়ারি। পাশে 2 হাত বুকে চেপে সরু চোখে তাকিয়ে আছে দিগন্ত। হাতে অনেকটাই লেগেছে। কয়েকদিন নড়াচড়া করতে বারণ করেছে ডাক্তার। আর্মস্লিং দিয়ে হাত ঝুলিয়ে দিয়েছে। আপাতত বেলা চেটেপুটে আইসক্রিম খেতে ব্যস্ত। দিগন্তের সম্পূর্ণ নজর ওর বাচ্চাদের ন্যায় খাওয়ার দিকে। আইসক্রিম গলে কনুই গড়িয়ে মাটিতে পড়ছে, গালে মুখেও ছড়িয়ে আছে, কিন্তু আইসক্রিম পাগল বেলার সেসবে হুঁশ নেই। দিগন্ত হঠাৎ গম্ভীর গলায় বলে উঠল, বড় হবি না তুই? খাওয়া থামে বেলার। ডাগর ডাগর নেত্রপল্লব জাপটে দিগন্তের মুখ পানে চেয়ে বলে, সবসময় এভাবে বলেন কেন? ভ্রু গুটালো দিগন্ত পূর্বের গম্ভীরতা নিয়েই বলে, কি? সবসময় বড় হবি না, কবে বড় হবি এসব বলেন কেন? কেন বলি এটা যেদিন বুঝতে পারবি সেদিন সত্যি বড় হবি। মানে? বড় হ মানে এমনিই বুঝবি। মুখ বেঁকালো বেলা। দিগন্তকে আরও কিছু বলার জন্য বসা থেকে উঠে দাঁড়াতেই পাশে রাখে স্কুল ব্যাগটা ধূপ করে পড়ে গেল। চেইন খোলা থাকায় ব্যাগ থেকে কিছু কিছু জিনিস পড়ে গেল। মুখ দিয়ে চু শব্দ বের করে হাঁটু গেড়ে বসলো দিগন্ত। এক এক করে সব কিছু ব্যাগে উঠিয়ে রাখার ফাঁকে একটা পরীক্ষার খাতায় চোখ আটকে গেল। ব্যাগটা বেলার পাশে রেখে খাতাটা গভীর মনোযোগ দিয়ে উল্টে পাল্টে দেখা শুরু করলো। এদিকে
এদিকে বেলা অসহায় মুখে একের পর এক শুকনো ঢোক গিলে চলেছে। বেশ খানিক সময় পর দিগন্ত অবাক চোখে বেলার দিকে তাকালো। খাতার উপরে 2টা বড় সাইজের গোল্লা, ভেতরে পুরো খাতা ফাঁকা, শুধু প্রথম পৃষ্ঠায় একটু দাগ কেটে লিখেছে। সেই লেখাকে আর লাল কালি দিয়ে ইচ্ছে মতো কেটেছে টিচার। পুরো খাতায় একটাই প্রশ্নের উত্তর লিখেছে বেলা পাটোয়ারি, তাও আবার মেঘনা বদন কাব্যের লেখক মাইকেল চৌধুরী। দিগন্ত দাঁত দিয়ে এক ঠোঁট কামড়ে ধরল, মাত্রা অতিরিক্ত ঠান্ডা গলায় বলে উঠল, যেই মেয়ে মাইকেল মধুসূদন দত্তকে মাইকেল চৌধুরী বানায়, সে মেয়ে নাকি আর্মি হওয়ার স্বপ্ন দেখে। হাউ ফানি! যেখানে তুই কবির পরিচয়ে টান মেরে কবির আত্মায় অশান্তি লাগিয়ে দিয়েছিস, সেখানে তোর মতো বেয়াদব দেশে শান্তি আনবে কিভাবে? বোঝা। বেলা সরল গলায় জবাব দিল, আমি জানতাম ওটা মাইকেল মধুসূদন দত্ত হবে। তাহলে এটা কি লিখেছিস? ফাইজলামো করছিস আমার সাথে? না, ওর সময় আমার খুব আলসামো লাগছিল, লিখতে ইচ্ছে করছিল না। দেখুন নামটা কতটা বড়, তাই আমি ছোট করে মাইকেল লিখে চৌধুরী লাগিয়ে দিয়েছি। তব দেখেল দিগন্ত। হতবাক আওয়াজে দুহাতে তালি মেরে বলল, বাহ কেয়া বাত! এটা না হলো প্রকৃত স্টুডেন্ট। তুই তো একটা হীরা রে, তোকে তো মিউজিয়ামে রাখা উচিত। দিগন্ত যে ওকে কটাক্ষ করে কথাগুলো বলল সেসব বুঝলো না ছোট বেলা। গদগদ ভাব নিয়ে বলল, আপনি আমার তারিফ করছেন দিগন্ত ভাই, আমার না বিশ্বাস হতে চাইছে না। কি কর? দাঁতে দাঁত চাপলো দিগন্ত, গুরুগম্ভীর কণ্ঠে বলল, বেয়াদব, মাথায় ভর্তি গোবর নিয়ে চলিস, মুখ পুরি। তোকে নিয়ে আমি মনির কাছে এত বড় বড় কথা বলি, আর এদিকে তুই পরীক্ষার খাতায় বড় বড় গোল্লা নিয়ে ঘুরিস। তোর সুশীল বাপ এসব চেক করে না? মাথা নাড়িয়ে না বলল বেলা। হতাশার শ্বাস ফেলল দিগন্ত।